আমরা বিশ্বকাপ খেলতে যাইনি, কত কিছু হারিয়েছি, কত সমালোচনা, কত আলোচনা, বোর্ডের 10 মাসে 3 জন সভাপতির পরিবর্তন, কিন্তু দলের পারফরমেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, পাকিস্তানের উইকেটের যে ধরনটা ছিল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যে উইকেটের ধরন পুরোপুরি যেন একদম আসমান থেকে জমিন, পুরোপুরি উল্টো চিত্র। আপনি যদি 27 বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে সেই প্রিপারেশনটা নিতে চান, সেই 27 বিশ্বকাপকে সামনে রেখে যদি আপনি প্রতিটা সিরিজ আয়োজন করতে চান, প্রতিটা সিরিজকে সেভাবে আপনি নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে, নিজেদের যে ক্রিকেটটা খেলা দরকার, নিজেদের যে ব্যাটিং অ্যাপ্রোচটা দেখানো দরকার, সে ধরনের যদি চিন্তা করে আপনি ম্যাচগুলো খেলতে চান, তাহলে এ ধরনের উইকেটে কেন আপনি বারবার নিজেদের ট্রাফে নিজেরাই পড়তে যাচ্ছেন? পাকিস্তানের সাথে যে উইকেটে খেলা হলো তার থেকে ভিন্ন কেন উইকেটে এরকম উইকেট আপনি প্রত্যাশা করলেন? এ ধরনের উইকেটটা কেন আপনি সাজেস্ট করলেন তৈরি করার জন্য? অবশ্যই এটা স্বাগতিক হচ্ছে দল হিসেবে, স্বাগতিক দেশ হিসেবে যেহেতু আয়োজন করতেছে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে, সেহেতু বাংলাদেশের ম্যানেজমেন্টের সিদ্ধান্তে এ ধরনের উইকেট তৈরি করা হয়েছে। এ ধরনের উইকেটে খেলে ফেক কনফিডেন্স তৈরি করা, এ ধরনের উইকেটে খেলে ফেক মাইন্ড সেট আপ করে খেলোয়াড়দের মাঝে কি তৈরি করা যেতে পারে, যেটা 27 বিশ্বকাপে কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। 27 বিশ্বকাপে এ ধরনের উইকেটে খেলা হবে এটা প্রত্যাশা করা বোকামি ছাড়া কিছু না। খেলোয়াড়দের মাঝে এই ধরনের মাইন্ড সেট আপ করা আপনি নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো। সেটাই হলো নিউজিল্যান্ডের দ্বিতীয় সারি দলের সাথে বাংলাদেশের পারফরমেন্স সত্যি হতাশাজনক। 249 রান টার্গেট করতে নেমে যেভাবে বাংলাদেশ হেরে গেল, যেভাবে 221 রানে বাংলাদেশ ইনিংসটা থেমে গেল, যেভাবে মিডিল ওভারে বাংলাদেশ যেভাবে একদম অসহায় আত্মসমর্পণ ব্যাটিং অ্যাপ্রোচ দেখালো আফিফ তৌহিদ হৃদয়, সেই জায়গাটাতে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে ভালো একটা শুরু করেছিল, একটা সময় 127.2 ওভারে 132 রানে 4 উইকেট, একটা সময় 25 ওভারে 124 রান, আর মাত্র 124 রান দরকার শেষ 25 ওভারে। এই ম্যাচটা কি শেষ করা যেত না? হাতে উইকেট 60টা। যদি আমরা দেখি 40 ওভারে বাংলাদেশের 181 রান, হাতে 4 উইকেট, হাতে 6 উইকেট আছে, রান দরকার আপনার 68 রানের মতো। সেই জায়গায় আপনি ম্যাচটা হেরে যাবেন। আপনার একটা সময় মিডিল ওভারে যেভাবে 90টা বলের মতো কোনো বাউন্ডারি বের করতে পারেনি তৌহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব, এতটা স্ট্রাগল করেছে। সত্যিকারের অর্থে যদি আমি বলতে যাই, লিটন কুমার দাসের ওই 46 রানের ইনিংসটা ছাড়া বাংলাদেশের সব ব্যাটসম্যান নিউজিল্যান্ডের এই দ্বিতীয় সারির দলের বলারদের সামনে অনেক বেশি স্ট্রাগল করেছে। উইকেটটা যদিও স্লো উইকেট ছিল, এখানে মিস ক্যালকুলেশন বাংলাদেশ করে ফেলেছে, ক্যালকুলেশনে অনেক ঘাটতি ছিল। নিউজিল্যান্ডের দল প্রেস কনফারেন্সে এসে তারা যে পরিকল্পনা ছিল, যে ধরনের প্রিপারেশন ছিল, তাদের সেই পরিকল্পনা প্রিপারেশনের সাথে এই ধরনের উইকেটের অনেকটা মিল ছিল। তারা এই ধরনের উইকেটটাই এক্সপেক্ট করেছিল, তাদের কিন্তু পরিকল্পনাটা সঠিক ছিল। কিন্তু বাংলাদেশ দল যখন এই ধরনের উইকেট চেয়ে নিয়ে তারা তাদের দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের খেলোয়াড় এই ধরনের উইকেটে খেলা হবে তারা জানে না, তারা এই ধরনের উইকেট আশা করেনি, বা এ ধরনের উইকেটে খেলেই বা লাভ কি, তখন আসলে হতাশাজনক বা কমিউনিকেশনে অনেক বড় একটা ঘাটতি কিন্তু স্পষ্ট হয় এবং বাংলাদেশ দল সেই জায়গাটাতে হেরে গেছে। একদিকে সাইফ হাসান, একদিকে লিটন কুমার দাস, আর একদিকে তৌহিদ হৃদয়ের 3টা 50 ইনিংসের পরেও, যদিও লিটন কুমার দাস 46 রান আউট হয়েছেন, তারপরে বাংলাদেশ যেভাবে হেরে গেল 30 রানের মতো বড় ব্যবধানে হেরে গেল। 248 রান করেছে নিউজিল্যান্ড, এরকম একটা উইকেটে 249 রান বাংলাদেশ চেস করতে ব্যর্থ হয়েছে। রানটা কিন্তু খুব কঠিন ছিল না, কিন্তু ম্যাচটাকে যেভাবে কঠিন করে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশ সহজ ম্যাচগুলোকে কিভাবে কঠিন করে নিয়ে গিয়ে হেরে যাওয়ার যে দৃষ্টান্তগুলো, কিন্তু বাংলাদেশ দল বরাবরই কিন্তু সেই দৃষ্টান্তগুলো স্থাপন করেন এবং সেটাই হলো। এবং সেখানে 6 নাম্বার নিউজিল্যান্ডের ব্যাটিং এ যদি আমরা দেখি, 6th পজিশনে যখন ফক্সক্রফট ব্যাটিং এ আসলেন, 59 রানে ইনিংস খেললেন 58 বলে, কিন্তু বাংলাদেশ 6, 7, 8 পজিশনে সেরকম ব্যাটিং নেই যে ভালো একটা হাল ধরার চেষ্টা করবে। আফিফ 48, 49 বলের মতো খেললেন, 27 রান করলেন, কি ধরনের একটা বাজে একটা ইনিংস খেললেন, কোনো বাউন্ডারি মারতে পারলেন না। 90টা বল আপনি যদি ওয়ানডে ক্রিকেটে বাউন্ডারি লেস থাকেন, তাহলে ম্যাচের সিচুয়েশনটা কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা কিন্তু বাংলাদেশ দল ইতিমধ্যে ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। এবং নিউজিল্যান্ডের কাছে, একজন দ্বিতীয় সারির দলের কাছে যেভাবে
অসহায় আত্মসমর্পণ। সত্যি বাংলাদেশের জন্য এটা অবশ্যই লজ্জাজনক। বাংলাদেশ ওডিআই ফরম্যাটে বলতে গেলে টেস্ট টোয়েন্টি টি-20 থেকে অনেক বেশি হচ্ছে ভালো ওয়ানডেতে, সেখানে বাংলাদেশ ওয়ানডে দল যদি ওয়ানডে ওডিআই ফরম্যাটে যদি এরকম পারফরমেন্স করে, 27 বিশ্বকাপে বাংলাদেশ কি করতে পারে? এরকম আরো দুই একটা বিশ্বকাপ কেন, 3-4টা বিশ্বকাপ খেলেও বাংলাদেশ ভালো কোনো কিছু করতে পারবে না, দেশের জন্য ভালো কিছু আনতে পারবে না। 10 মাসে 3টা না 6টা যদি বিসিবির সভাপতিও পরিবর্তন করা হয়, ম্যানেজমেন্ট যদি পরিবর্তন করা হয়, পরিচালকদের যদি পরিবর্তন করা হয়, বাংলাদেশ দলের আলটিমেটলি কোনো কিন্তু পরিবর্তন হয়নি। এ ধরনের পারফরমেন্সে বাংলাদেশের খেলোয়াড়দের অবশ্যই অনেক বড় গাফিলাতি আছে। এক্ষেত্রে বাংলাদেশের কোচ, বাংলাদেশের অধিনায়কের যে মানে যে ধরনের মিস কমিউনিকেশন, খেলোয়াড়দের পরিকল্পনার ক্ষেত্রে যে কমিউনিকেশন মানে মিস প্ল্যানিং এর ক্ষেত্রে যে বড় ধরনের একটা ঘাটতি, সেটা কিন্তু স্পষ্ট এই ম্যাচে। মিস ক্যালকুলেশন তো অবশ্যই ছিল, ম্যাচটা কিন্তু এত কঠিন হতো না, ম্যাচটা সহজে বের করতে পারতো বাংলাদেশ। স্লোইশ উইকেট ধরে রেখে ম্যাচটাকে কিন্তু বের করা যেত। কি ধরনের উইকেট, এই ধরনের উইকেটে কি ধরনের ব্যাটিং অ্যাপ্রোচটা দেখানো হবে, সেটা কিন্তু বাংলাদেশ ভালোভাবে করতে পারেনি। ভালোভাবে করতে পেরেছিল উইলিয়ন হেনরি নিকোলসরা এবং ফক্সক্রফটরা, কিন্তু বাংলাদেশ সেটা পারেনি।